আমরা রিয়াক্টের কাজটা নেক্সট জিএস থেকে করবো, কারণ এখানে কি লেখা আছে নেক্সট জিএস এর ভিতরে, দ্য রিয়াক্ট ফ্রেমওয়ার্ক ফর দ্য ওয়েব। তো এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক একটা, রিয়াক্ট কি লাইব্রেরি। আপনি যদি রিয়াক্টের ওয়েবসাইটে যান, এটা রিয়াক্ট ডট ডেভ, দ্য লাইব্রেরি, মানে এটা কি একটা লাইব্রেরি ফর ওয়েব অ্যান্ড নেটিভ ইউজার ইন্টারফেস। লাইব্রেরি কথাটা শুনলে আমাদের মাথায় প্রথমে কোন চিত্রটি ভেসে ওঠে? অনেকগুলা বই, তাই না? এক একটা বই এক একটা জগৎ নাকি। এই বই থেকে আমার ডাটাগুলো, মানে এখানে লাইব্রেরি বলতে বোঝাচ্ছে যে রিয়াক্ট একটা লাইব্রেরি, কিন্তু হচ্ছে নেক্সট একটা ফ্রেমওয়ার্ক। লাইব্রেরি বলতে বোঝাচ্ছে একটা কালেকশন, সোজা বাংলা একটা কালেকশন। আপনি যেগুলো কাজ বারবার করা লাগে, সেই কাজগুলো একটা ফাংশনের মধ্যে রেখে দিয়েছে, আপনি ফাংশন কল করবেন, কাজ হয়ে যাবে। কাজটা শর্টকাট করাটা হচ্ছে লাইব্রেরির মূল উদ্দেশ্য, যাতে আপনি সহজে কাজটা করতে পারেন, ইজি করতে পারেন, ইজিলি কাজটা করতে পারেন। এটা হচ্ছে লাইব্রেরির বৈশিষ্ট্য। যদিও রিয়াক্টে চাইলে ফ্রেমওয়ার্কের মতো ইউজ করা যায়, তো কিন্তু রিয়াক্ট নিজেকে কি বলে পরিচয় দিচ্ছে যে সে একটা লাইব্রেরি। তো লাইব্রেরি অপেক্ষাকৃত ছোট, ফ্রেমওয়ার্ক অপেক্ষাকৃত একটু বড় টাইপের জিনিস। হ্যাঁ, ফ্রেমওয়ার্কের ভিতরে অলরেডি লাইব্রেরিটা থাকে। হ্যাঁ, একটা উদাহরণ দিয়েছিলাম কয়েকদিন আগে, অ্যাভাটার মুভিটা দেখছেন? অ্যাভাটার 1, এটা দেখেছি তাই না? এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার একটা ইয়া ছিল না যে রোবটের মতো মেশিন, এর ভিতরে মানুষ গিয়ে বসে পুরোটা কন্ট্রোল করে, যেরকম নেক্সট জেস আর রিয়াক্টের সম্পর্কটা এরকম বলতে পারেন। হ্যাঁ, ওই যে ভেতরে যে মানুষটা দেখতে পাচ্ছেন যে পুরোটা রোবটটাকে কন্ট্রোল করতেছে, এটা হচ্ছে গিয়ে রিয়াক্ট জেস। টোটাল জিনিসটা বলতে পারেন ফ্রেমওয়ার্কটা হচ্ছে নেক্সট জেস। এটা বুঝাইতে চাচ্ছি হচ্ছে এই ফ্রেমওয়ার্কের ভিতরে অলরেডি লাইব্রেরি ইনক্লুড করা থাকে সাধারণত। ফ্রেমওয়ার্ক, এখানে শব্দ কিন্তু দুইটা, একটা হচ্ছে ফ্রেম আর একটা কি ওয়ার্ক, দুইটা মিলে একটা শব্দ তৈরি করেছে। আমরা ফ্রেম বললে কি বুঝি সাধারণত, ব্রেনে কি ছবিটা আসে? যে বাসা বাড়িতে আমরা ছবি টাঙায় রাখি ফ্রেমের মধ্যে, তাই না? এটা ছবির ফ্রেম না, এটা কিসের ফ্রেম? এটা হচ্ছে ওয়ার্কের ফ্রেম, মানে কাজের ফ্রেম। হ্যাঁ, যে আমি কি কাজ করব সেই কাজের একটা ফ্রেম। কেন লাগে ফ্রেমওয়ার্ক? লাইব্রেরি কেন লাগে, ফ্রেমওয়ার্ক কেন লাগে? লাইব্রেরিটা যেটা বললাম, আপনার কাজটাকে শর্টকাট করে নিয়ে আসছে। আপনি একই কাজ, যেটা কমন কাজ, আপনার 10 লাইন 20 লাইন কোড করা লাগে, ওটা যদি একটা ফাংশনের ভিতর থাকে, ওই ফাংশনটা আপনি কল করলেন, ওই 10 লাইন 20 লাইন কোড আপনার লেখা লাগলো না, তাই না? ফাংশনটা আপনাকে কাজটা করে দিল, তাহলে আপনার টাইমও বাঁচলো, কাজটাও সোজা হলো, তাই না? এইটাই লাইব্রেরির উদ্দেশ্য। লাইব্রেরি বলতে এখানে বইয়ের কালেকশন না বলতে পারেন, এখানে ফাংশনের কালেকশন বলতে পারেন। অনেকগুলা কাজে লাগবে এরকম ফাংশন তৈরি করে রেখেছে, যখন যেটা আপনার প্রয়োজন কল করে আপনি ব্যবহার করবেন। কিন্তু ফ্রেমওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে আপনার কাজের ধারাটা একই রকম রাখা। এটা রিয়েল লাইফে কী কাজে লাগে একটু যদি উদাহরণ দিই, আমরা জানি আমরা কিন্তু বিভিন্ন স্ট্যাকে কাজ করতে পারি, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি আমরা একই কাজ করার জন্য। পাইথনও ব্যবহার করতে পারি, চাইলে পিএইচপি ব্যবহার করতে পারি, চাইলে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। একই কাজ করার জন্য আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। আমি একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে আসি, মনে করেন পিএইচপিতে আসি। আপনি মনে করেন একজন পিএইচপি ডেভেলপার, আমি আরেকজন পিএইচপি ডেভেলপার। প্রবলেম হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে অনেক হাজার খানিকের উপরে হবে বিল্ট ইন ফাংশন থাকে। একই কাজ ভিন্ন ভিন্ন ওয়েতে করা যায়। হ্যাঁ, এটা প্রবলেম না, একই কাজ ভিন্ন ভিন্ন ওয়েতে করা যায়। প্রবলেম হচ্ছে আমি একটা কাজ যেই ওয়েতে করব, আরেকজন ডেভেলপার সেম কাজটা অন্য ওয়েতে করবে।
এবং প্রবলেমটা তখন দাঁড়া যাচ্ছে যে সে যে কাজটা করেছে আমি হয়তো তার কাছে কিছুই বুঝবো না, বা আমি যে কাজটা করবো সে হয়তো আমার কাজটা কিছুই বুঝবে না, কারণ আমি যেই ওয়েতে কাজ করে অভ্যস্ত সে সেই ওয়েতে কাজ করে অভ্যস্ত না। এইখানে এসেছে হচ্ছে ফ্রেমওয়ার্ক। কারণ আইটি ফার্মে যদি জব করতে চাই একজনের কাজ তো আরেকজন বুঝতে হবে। তো আমার কাজের ধারাটাকে, আমার কাজের ওয়েটাকে একটা ফ্রেমের মধ্যে বন্দি করে ফেলায় ফ্রেমওয়ার্ক। তার মানে আপনি একটা ফ্রেমওয়ার্ক করেন, আমি সেম ফ্রেমওয়ার্ক পারি, তাহলে আপনার কাজের ওয়ে যে ফ্রেমওয়ার্কে যেরকম হবে আমার কাজের ওয়েটাও মোটামুটি সেরকমই হবে। এতে করে কি হবে, আপনি আমার কাজের ধরনটা বুঝতে পারবেন, আমি আপনার কাজের ধরনটা বুঝতে পারবো, একই সাথে একই প্রজেক্টে কাজ করতে পারবো বা একই আইটি ফার্মে আমরা জব করতে পারবো। তখন এইটা হচ্ছে কি আপনার ফ্রেমওয়ার্কের কাজ। হ্যাঁ, তো এখন নেক্সট জেস যদি আমরা শিখতে চাই তাহলে কি আগে রিয়াক্ট জানাটা দরকারই? না, আমরা নেক্সট জেক্সের মধ্যে রিয়াক্টটাকে শিখে ফেলতে পারবো। শুধু তাই না, আপনি যদি এখন রিয়াক্টের ওয়েবসাইটে যান, এইখানে যদি লার্ন রিয়াক্ট এটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমি ইনস্টলেশন প্রসেসে চলে যাই, ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ হোয়াট এভার ইট ইজ, এখানে দেখেন একটা কমান্ড দিয়েছে npx create react লিখেছে না, কি লিখেছে নেক্সট লিখেছে, তাই না? ক্রিয়েট নেক্সট অ্যাপ। তাহলে এটার ভেতর দিয়ে আমি যদি এটা যদি রান করি তাহলে আমার নেক্সট জেসটা ইনস্টল হবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে আমি নেক্সট জেস আমার পিসিতে ইনস্টল করে ফেলি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 19, 2026। এইটার ভিতরে আমি কমান্ড প্রম্পট ওপেন করবো। কিভাবে? উপরে এই জিনিসটাকে ওয়েবসাইটের ভাষা বা ওয়েব ডেভেলপমেন্টের ভাষা বলা হয় ব্রেড ক্রামস। দেন পার্টটা কোথায় আছে, প্যারেন্ট আন্ডার চাইল্ড, তার আন্ডার চাইল্ড, এভাবে পার্টটা দেখা যায় ব্রেড ক্রামস। হ্যাঁ, BREAD ব্রেড ক্রামস, CRU ওয়েব ব্রেড ক্রামস। এই যে এটা একটা ধারণ, এটা কোন পেজে? হোমের ভিতরে সার্ভার সাইট কোডিং, তার ভিতরে সার্ভার সাইট অ্যাসেনশিয়ালস, তার ভিতরে ইন্ট্রোডাকশন জুমলা। এই যে একটা ওয়ে দিচ্ছে, পাথটা দিচ্ছে যে আমি কোন জায়গাটায় আছি, এইটাকে ওয়েবের ভাষায় কি বলা হয়? breadcrumbs। তো এই যে আমি যে এখন আমার ফোল্ডারে আছি, কোথায় আছি? দিস পিসির মধ্যে ড্রাইভ 2, তার মধ্যে আছি, তার ভিতরে ব্যাচ 91, তার ভিতরে আজকের তারিখটা, এটা আমি এখানে সিএমডি লিখে, সিএমডি লিখে দেওয়ার পরে আমার এই যে কমান্ড প্রম্পটটা আসছে, আসার পর এখানে এই যে কমান্ডটা দিয়ে দিচ্ছে npx স্পেস ক্রিয়েট নেক্সট অ্যাপ, আমি লেটেস্ট সেটে ব্যবহার করবো, তাই না? তাহলে এই কমান্ডটি এখানে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমি ইন্টার দিয়ে দিলাম। আমি কি প্রসিড করতে চাই? অবশ্যই ওয়াই দিয়ে দিলাম। হোয়াট ইজ ইউর প্রজেক্ট নেম? আমার প্রজেক্ট নেমের নাম দিচ্ছি হচ্ছে গিয়ে ডট, কারণ আমি যদি কোনো প্রজেক্ট নেম দিয়ে দিই তাহলে একটা ফোল্ডার তৈরি করে ফেলাম এখানে। হ্যাঁ, তো ভেতরে একটা ফোল্ডার তৈরি করুক, ওই নামে আমি চাচ্ছি না, তাই ডট দিয়ে দিলাম। তার মানে আমি যেই ফোল্ডারে আছি সেই ফোল্ডারে একটা প্রজেক্ট তৈরি হবে। আই ডট নেয়
ইনভ্যালিড প্রজেক্ট নেম কালকে আমি ডট দিয়ে করেছি, আজকে নেয় না, দেখছেন? অথচ কালকে অন্য পিসিতে করেছি। ও নেমে বড় হাতের অক্ষর আছে রে, দেখেছেন? কেটে দিয়ে এফটা বড় হাতের না, এই জন্য কান্নাকাটি করতেছে, বলতেছে নেমের ভিতরে বড় হাতের থাকতে পারবে না। কি বিপদ দেখছেন? কি করে এটা ছোট হাতের দিয়ে দিই, ও অথবা বড় হাতেরই থাকলো, যেহেতু বাকি ফোল্ডারগুলো বড় হাতের, মাঝখান দিয়ে হুট করে একটা ছোট হাতের ভালো দেখাবে। তাহলে এই নামেই রাখি আমি, কিন্তু হচ্ছে গিয়ে অন্য একটা ফোল্ডার তাই আমি এখানে তৈরি করি। ফোল্ডারের নাম দিয়ে দিলাম নেক্সট অ্যাপ, হ্যাঁ। রিকমেন্ডেড ডিফল্টস আমি চাচ্ছি না, হ্যাঁ। আমি সেটিংসটা কাস্টমাইজ করে নেবো, যে আমার কি কি লাগবে না লাগবে আমি সেভাবে সেটিংস করে নেবো, হ্যাঁ। তা আমি যদি ইয়েস দিয়ে দিই তাহলে আমি জানতে পারবো না যে কি হবে না হবে, হ্যাঁ। কিছুটা এরকম যে আমি মনে করেন অনেক আগে একটা এক্সাম্পল দিছিলাম, যে হচ্ছে কি আগেকার দিনে এরকম বিয়ে হতো যে মেয়ের বাবা যাইতো মসজিদে, পাত্র আসতো, বাবা বলতে হ্যাঁ আমি বিবাহ দিয়ে দিলাম, পাত্রের হাত ধরে এভাবে, হ্যাঁ আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম। মেয়ে কিন্তু বাসায়, হ্যাঁ, জানলো না কার সাথে বিয়ে হলো, কি হলো না হলো। তো এখন যদি এখানে আমি যে ইয়েস রিকমেন্ডেড সেটিংস দিই, আমাদের অবস্থা ওরকম হয়ে যাবে, হ্যাঁ। আমরা কিন্তু আমাদের মতো থাকলাম, ওর মতো ইনস্টল করে নেবে। আমি বলছি না, কাস্টমাইজ সেটিংসটা আমার দরকার। আমি টাইপ স্ক্রিপ্ট নো দিয়ে দিই, ইয়েস দিলে টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করতে বলবে। আমরা র জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করেছি, টাইপ স্ক্রিপ্ট দিয়ে তেমন কাজ করিনি। আমরা র জাভা স্ক্রিপ্ট, যেহেতু টাইপ স্ক্রিপ্টে কাজ করিনি, এটা নো দিয়ে দিই। তো দেন আমি যেটা বলতে পারি, এখানে ইএসটিন আছে, বায়োমি আছে। ইএসটিনটা পপুলার, এটা ইরোর হ্যান্ডেলিং এ হেল্প করে, হ্যাঁ। ইএসটিন দিয়ে দিলাম। রিয়াক্ট কম্পাইলার ইএস আছে, ডো আছে, এটা নো দিয়ে দিলাম। কেলভিন সিএসএস দেখছেন, এটা ইএস দিয়ে দিলাম। would you like to code inside a source directory? আমরা রিয়াক্টের সোর্স ডিরেক্টরি ইউজ করি সাধারণত, হ্যাঁ। তো নেক্সট জিএস আমরা এই সোর্স ডিরেক্টরিটা রাখি, তাহলে প্র্যাকটিসটা থাকলো, হ্যাঁ। ইয়েস অ্যাপ রাউটার, এটা আমাকে রাউট এক্সিকিউট করতে হেল্প করবে। আমি ইয়েস দিয়ে দাও। would you like to customize import alias? আমার এটা দরকার নেই, ইম্পোর্ট যেমন আছে এলিয়াসটা তেমনই থাকুক, কাস্টমাইজ করার কোনো দরকার নেই, দিয়ে দিলাম। এই ইনস্টল হচ্ছে, তাহলে আপনার একটু ইনস্টল করেন তো দেখি তো, এই যে উপরে অপশনগুলো থাকলো আমার, হ্যাঁ, দেখে দেখে করেন। দেখেন এরকম সাকসেসফুলি ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট টাইপ করে দিলাম কোড স্পেস ডট, লগ হয় না।
আচ্ছা, আমি একটা কাজ করি, এই টার্মিনাল থেকে বের হয়ে যাই, একটা নতুন ফোল্ডার পাওয়ার কথা। এই যে নেক্সট স্টেপ নামে একটা ফোল্ডার পেয়েছি। আমি কি আমার প্রজেক্টের নাম দিয়েছিলাম নেক্সট স্টেপ। এইটা ভিএস কোড ওপেন করে দেখি। ওপেন হয়েছে। এখানে একটা কমেন্ট দেবো যার মাধ্যমে নেক্সট জেএস এর ওয়েবসাইটটা ওপেন হবে। কমেন্টটা হচ্ছে কি আপনার npm স্পেস রান স্পেস dev। কমেন্টে কি npm run dev দিলাম। ইউটিউবে লাইভ নেই, মিটে গেলা হয়। আচ্ছা, যে লোকাল 3000 এটা একটু ক্লিক করি। ক্লিক করলে আমার টার্মিনাল আসার কথা। এই যে আসছে লোকাল 3000। এই যে নেক্সট জেএস এর ওয়েবসাইট ওপেন আছে। তাহলে আপনারা দেখেন যে ফোল্ডারটা ভিএস কোড ওপেন করেন, এই কমেন্টটা দেখেন, এই যে npm run dev দেওয়ার পরে দেখেন নেক্সট জেএস প্রজেক্টটা চালু হয় কিনা এর একটু আমাকে জানান। সোর্স নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, সোর্সের মধ্যে অ্যাপ নামে একটা ফাইল দেখতে পাচ্ছি, তাই না? এই অ্যাপের মধ্যে যে পেজ ডট জিএসএস সেটা হচ্ছে আমার মেইন পেজ। তো এইটার ভেতরে আমি কোডিং করবো। এই মেইন পেজটাই কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, মেইন পেজটা এখানে দেখতে পাচ্ছি। এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি মেইন পেজ সেখানে দেখতে পাচ্ছি, মেইন পেজটা টাওয়ার মতো এডিট করতে যাচ্ছি। তাহলে যে ভেতরে যা ডিভ আছে এটাকে কেটে দিই। এটা দিয়ে আমি একটু আমার মতো ডিভ নিই, সেই ডিভের মধ্যে জাস্ট টাইপ করি কি হ্যালো ওয়ার্ল্ড। আর ডিভ ভাই ডিভ ডিভ। এর ভিতরে জাস্ট আপাতত লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমার একটা সিএসএস ফাইল আছে, গ্লোবাল সিএসএস। এখানে ইম্পোর্ট টেলবিন সিএসএস বাদে যা আছে সবগুলোকে আমি ইয়া করে দিই, বুঝি। এই দুটা কাজ একটু করেন, তাহলে এইখানে যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে এটা আউটপুটে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড। এইখানে আমি চাইলে কিন্তু যে ইয়া অ্যাপ্লাই করে দিতে পারি, ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে পারি। কিন্তু ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে গেলে এখানে যেটা হবে, আমাকে সরাসরি এরকম রেজিস্টার লিখে যদি দেখি কালার রেড, সিও এলওয়ার কালার রেড, এরকম কিছু লিখে দিই, হ্যাঁ, স্টাইল লিখে এরকম দিলাম কালার রেড। এরকম কালার কিন্তু লাল হয় না, উল্টাই রোদ দিচ্ছে। এইভাবে লিখতে পারবো না, এটা আমাকে জেসন ফরম্যাটে দিতে হবে। হ্যাঁ, জেসন ফরম্যাটে দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হচ্ছে কি আমি হচ্ছে কি ইনভার্টেড কমা দিলাম, এই কার্লি ব্রাসেস দিলাম। এই কার্লি ব্রাসেসের মধ্যে আবার কার্লি ব্রাসেস দেবো। প্রথম কার্লি ব্রাসেসটা হচ্ছে, এটাকে বলে জিএসএক্স কোড। হ্যাঁ, এই জিএসএক্স কোডের মধ্যে আমি আবার হচ্ছে গিয়ে নর্মাল জাভাস্ক্রিপ্ট কিছু লিখবো। এর জন্য প্রথম কার্লি ব্রাসেস। দ্বিতীয় কার্লি ব্রাসেসটা জেসনের কার্লি ব্রাসেস। এইখানে এখন আমি হচ্ছে গিয়ে এইভাবে লিখতে পারি যে হ্যাঁ কালার। এবার হচ্ছে গিয়ে এটা ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে, যেহেতু জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মধ্যে যাচ্ছে। এই যে দেখেন কালারটা কিন্তু রেড চলে আসছে। তাহলে নেক্সট জিএসে আমাকে ইনলাইন সিএসএস লিখলে এইভাবে লিখতে হবে। আমি যদি আরও একটা দিয়ে দিই, মনে করেন কালার রেড দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে এটা কমা দিতে হয়, ফন্ট সাইজ 24 করতে। দেখেন জিনিসটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। অথবা এটার ভিতর দিলাম না, আমি এটা কাট করে নিই, স্টাইলটা কাট করে নিই। আমি না হয় একটা H1 ট্যাগের মধ্যে লিখি, H1 এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। কিন্তু দেখেন ফন্ট সাইজটা বড় হয়নি। কেন বড় হয়নি? কারণ টেলবিন সিএসএস H1টাকে নর্মাল টেক্সট করে দেয়। তো এখন আমি যদি এখানে হচ্ছে এভাবে দিয়ে দিই যে স্টাইল দিয়ে এভাবে জিনিস থাকবে, তাহলে দেখেন জিনিসটা বড় হয়ে গেছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা ইনলাইন
সিএসএসটা এই পেজেসের মধ্যে লিখে দিতে পারি। আপনার কি এটি কি তুলতে পারছিলেন? না তুলতে পারলে তো তুলতে হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে শুধু আমি একা করলে হবে না, আপনাদের ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে বা ক্লাসে বসে করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, দেখেন আমি এখানে বাটন নামে একটা ট্যাগ নিচ্ছি, আসলে না বাটনের ভিতরে আমি লিখলাম হচ্ছে, মনে করেন ক্লিক মি, নর্মাল একটা বাটন আসছে। তা আমি এখানে কিছু জিনিস আলাদা করে রাখলাম, মনে করেন এখানে একটা ভেরিয়েবল নিলাম কনস্টার, এবার বিটিএন স্টাইল, এটার ভিতরে কিছু বাটন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, শুধু কালার আছে, প্যাডিং আছে, বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে। তো এইখানে স্টাইলের ভিতরে আগের পরে স্টাইল দিলে সরাসরি আবার এই যে সেকেন্ড ব্র্যাকেট দরকার ছিল জেসন, এর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, কিন্তু এইটা তো জেসন ফাইলের ভেরিয়েবলটা, তো এইখানে তো আমার সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই। তাহলে এই প্রথম সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে আমি জেএসএক্স কোড বলে এটাকে, জাভা স্ক্রিপ্টের মধ্যে এক্সএমএল, যেটা দেখতে এইচটিএমএল এর মতো দেখতে, কিন্তু এইচটিএমএল না। এই জেএসএক্স এর মধ্যে নর্মাল জাভা স্ক্রিপ্ট লিখবো, যে বিটিএন স্টাইল, এটা হচ্ছে নর্মাল জাভা স্ক্রিপ্ট। তো স্টাইল লিখে সমান সমান সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে নর্মাল জাভা স্ক্রিপ্ট যদি দিই, বাটনের স্টাইলটা চলে আসছে। এখন চাইলে আমি টোটালি ডিভাইডে আবার টেলউইন সিএসএস ইউজ করতে পারি। বললাম মানে একটা বর্ডার থাকলো, বর্ডারটা থাকলো রাউন্ডেড, একটু মার্জিন থাকলো, ওয়েট থাকলো ম্যাক্স, একটু প্যাডিং থাকলো 4, এই যে এরকম ভেঙে আসছে। হ্যাঁ, গ্লোবাল সিএসএস এখানে কেটে দিই। হ্যালো ওয়ার্ল্ড লেখাটার এখানে না, আমি একটা আশ্চর্যবাদের চিহ্ন দিয়ে দিই। ওকে, এইটা একটু দেখে তাহলে সিম্পল জিনিস, জাস্ট প্রথম পেজে এডিট করছি, এই ইমেজটাও দরকার নেই আপাতত। এটা একটু দেখে আপনি তোলার চেষ্টা করেন, দেখি পারেন কিনা। আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখে দিই। হ্যাঁ।